ব্যবসায়িক অর্থমন্ত্রী বানিয়ে মূলত আওয়ামী লীগ এই কালচারটা উস্কে দিয়েছিল এবং এখন ব্যবসায়ী গভর্নর হয়েছেন। মুশকিলটা ব্যবসায়ী গভর্নর হতে নয়, মুশকিলটা হচ্ছে যে ব্যবসায়ীর যে শিক্ষাগত দক্ষতা বা তার যে কাজের ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলি আসলে কতখানি গভর্নর পদের জন্য উপযুক্ত এইটা নিয়ে কথা উঠেছে। কেননা তার সিভি জনসমক্ষে প্রকাশিত হয়েছে, তার ব্যবসার যে ইতিবৃত্ত সেটাও জনসমক্ষে প্রকাশিত হয়েছে। ফলে অনেকেই কিছু কিছু প্রশ্ন তুলেছেন যেগুলি নিয়ে আসলে তর্ক হওয়ার সুযোগ রয়েছে। সরকার কেন সিদ্ধান্ত নিয়েছেন এটা সরকার ব্যাখ্যা করতে পারবেন। এই ভদ্রলোক যদি সত্যিই সফল একজন গভর্নর হয়ে যান তাহলে তো আর কোনো কথাই নাই। কিন্তু যে বিষয়গুলি নিয়ে মানুষ আপত্তি তুলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে তিনি কিছুদিন আগেই তার নিজের সোয়েটার ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরির যে ঋণ রয়েছে সেই ঋণকে পুনঃতফসিলীকরণ করেছেন। তার মানে তিনি ঋণ ঠিক মতো পরিশোধ করতে পারছিলেন না। কিন্তু যিনি তার নিজের ঋণ ঠিক মতো পরিশোধ করতে পারছেন না, তিনি এখন এমন একটি জায়গায় গিয়ে বসেছেন যার অনুমতি প্রয়োজন হয় বাংলাদেশের বড় বড় ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং বড় বড় অর্থায়নের ক্ষেত্রে এবং বড় বড় এই ধরনের পুনঃতফসিলীকরণের ক্ষেত্রেও। কেননা নীতি তৈরি হয় ওই জায়গা থেকে, নীতি আসে বাংলাদেশ ব্যাংক থেকে। তারপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উনি কিছুদিন আগে যেহেতু ব্যবসা করেছেন এবং বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, সেই ব্যাংকের এমডি বা তার যেসব ব্রাঞ্চে তিনি ব্যাংকিং করেন তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার কিন্তু গভর্নরের সাথে ব্যাংকারদের যে সম্পর্ক সেরকম সম্পর্ক ছিল না। ফলে এইখানে এক ধরনের অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎই টেবিলের এই পার থেকে একেবারে টেবিলের ওই পারে গিয়ে একদম উপরে তিনি বসে পড়ছেন, এটা নিয়েও একটি সন্দেহ অনেকে প্রকাশ করেছেন। ধরেন কিছুদিন আগেই হয়তো উনি আহ কোন বড় ব্যাংকের এমডি কে ভাই ডেকেছেন অথবা স্যার ডেকেছেন। এখন তিনি ভাইও ডাকতে পারবেন না, স্যারও ডাকতে পারবেন না, উল্টা সমস্ত ব্যাংকের এমডিরা গিয়ে তাকে স্যার ডাকবে। এখন যে ব্যাংকের এমডি কিছুদিন আগে তাকে লোন দিয়েছেন 89 কোটি টাকা পুনঃতফসিল করেছেন এই গভর্নরকে, তিনি তার সামনে দাঁড়ালে আসলে সম্পর্কটা কিরকম হবে, এইটা একটা প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আর তৃতীয় জায়গা তো অবশ্যই যে বাংলাদেশে এর চাইতে অনেক বেশি সিভি শক্তিশালী এমন অর্থনীতিবিদ আছেন, এমন ব্যাংকার আছেন, এমন অর্থ বিষয়ে গবেষণা করেছেন এরকম গবেষকরা আছেন। এদের সবাইকে বাদ দিয়ে কেন তাকে পছন্দ করা হয়েছে এটা একটা ব্যাখ্যা যদি সরকার দিতেন, যদি বলতেন যে এই কারণে তাকে আমরা উপযুক্ত মনে করেছি, তাহলে কিন্তু এই তর্কগুলি সব কমে যেত। কিন্তু সরকার নীরব রয়েছেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। মুশকিল যেটা হয়েছে যে আগের গভর্নর তার নিজের অপসারণের খবর নাকি মিডিয়া থেকে পেয়েছেন, মানে মিডিয়া থেকে কেউ জেনে তাকে জানিয়েছে, তারপর তিনি শিওর হয়েছেন। এটা উচিত হয় নাই। আমার মনে হয় তাকে ডেকে বললেই হতো যে আপনি পদত্যাগ করেন, অথবা আমার মনে হয় যে তাকে সহজেই জানানো যেত যে আপনাকে আর 2 দিন পরে আমরা অপসারণ করছি, এটা বলা যেত। একটা সমস্যা রয়েছে, আগের গভর্নরের যে নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি কতদিন চলবে এটার ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে সরকার যখন মাত্র ক্ষমতা এসেছেন তখন এই নীতিগুলি কতদিন চলবে চলবে না এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় আহ অর্থনীতির যে জগৎ সেই জগতে এক ধরনের সন্দেহ এবং অবিশ্বাসের একটা বিষয় তৈরি হয়েছে। অনেকেই চিন্তা করছেন যে হয়তো এই আগের গভর্নরের যেসব নীতি ছিল বা যেসব কর্মসূচি ছিল সেগুলি হয়তো এই সরকার রাখবেন না। সেটা না রাখলে পরে পরিবর্তিত পরিস্থিতিতে তারা কি করবেন এটা নিয়ে অনেকে চিন্তিত হয়ে উঠেছেন। যেমন নীতি সুদ হারের একটা বিষয় রয়েছে, সংকোচনমূলক মুদ্রানীতির একটা বিষয় রয়েছে, তারপরে ব্যাংকগুলিকে মার্চ করে একীভূত করে নতুন ব্যাংক তৈরি করে সেখানে সরকারের অর্থায়ন, এনবিএফআই বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যে অত্যন্ত মধ্যবিত্তরা তাদের পেনশনের টাকা, তাদের সংসার চালানোর টাকা, তাদের বাবার রেখে যাওয়া সম্বল রেখে যারা বা বিধবা দরিদ্র তারা যারা সম্বলটা রেখে মাসিক আয় কিংবা ত্রৈমাসিক আয়ের ভিত্তিতে সংসার চালাতেন, তাদের যে টাকাগুলি বহুদিন ধরে আটকে গিয়েছে এই টাকা আগের গভর্নর ফেরত দিবেন বলেছিলেন। রমজানের মধ্যেই মূল টাকা ফেরত দেওয়া হবে এই কথা তিনি অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারের বিষয়ে এখন আর কোনো কিছুই জানা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ আবারও ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে এবং জি, যে কিন্তু ব্যাংকগুলিকে আমি একীভূত আসলে এই করা প্রশ্নটা হয়েছে। করতে চাই ডাক্তার আব্দুল লতিফ স্যার, আমি এই প্রশ্নটাও একটু আপনাদের দুজনের কাছে আসতে চাই যে এই যে আপনি বললেন যে আসলে ভালোভাবে করতে পারতো, রদবদল তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। আমি ডাক্তার আব্দুল্লাহ মামুন আপনার কাছ থেকে এটা শুনে আমি আবার আব্দুল লতিফ স্যার আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটু কথা বলবো যে মানে সুন্দরভাবে করতে পারতো, এভাবে করতে হলো কেন? সরকার কি বার্তা দিতে চাইলো বা দিল এর মধ্য দিয়ে? সরকার কি মানে মানে ডোন্ট কেয়ার একটা টাইপের আচরণ দেখাচ্ছে এই জায়গায় যে যেই প্রশ্নগুলো উঠবে, যেটি আপনারা বলছেন বিশ্লেষকরা
বলছেন বা আলোচনায় আসছে, সেটি সরকার নিশ্চয়ই জানতো যে এইরকম একটা সিদ্ধান্তের ফলে এরকম তর্ক বিতর্ক সমালোচনা তৈরি হবে। তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন উঠবে, আগের গভর্নরকে বিদায় জানানোর উপায় নিয়ে প্রশ্ন উঠবে। তারপরেও এইরকমই একটা প্রক্রিয়ায় গেল। কেন গেল? মানে এর আগেও আমরা কথা বলেছি পররাষ্ট্রমন্ত্রী কিভাবে আসলেন, আর তাকে নিয়ে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যখন ছিলেন না তখন তিনি অনেক সমালোচনা করেছেন, পুরো বিএনপি সমালোচনা করেছে। কেন আসলেন সেই জবাবও আমরা কেউ কোথাও জানতে পারলাম না। মানে সরকারকে যেখানে যা খুশি সেভাবে সিদ্ধান্ত নিতে পারছে।